বহু মানুষের মৃত্যুর পর পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। সে ঘটনার 1 মাস পেরিয়ে গেছে। যে তারুণ্য দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছে, তারা চান আগামীর বাংলাদেশে কোনো মানুষ যেন অধিকার বঞ্চিত না থাকে, যেখানে কারো স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ থাকবে না, থাকবে আইনের শাসন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরুর দিকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ কর্মসূচিতে নানা সময়ে উস্কানিও দেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ কয়েকদিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগ। এরপরেই দেশ জুড়ে উত্তেজনা শুরু হয়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। এই কর্মসূচি ঘিরে পুলিশের নির্বিচার গুলিতে মারা যান অনেকে। জারি হয় কারফিউ। পরে সমন্বয়কদের তুলে নেয় ডিবি। এক পর্যায়ে এক দফা আন্দোলন শুরু হয়। আন্দোলন দমাতে শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেয়া, দলীয় কর্মী নামানো, পুলিশ বিজিবি দিয়ে অতি বল প্রয়োগ সহ নানা পথ বেছে নেয় আওয়ামী লীগ সরকার। তবে ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। রক্তের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করার কারিগররা নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে সোচ্চার আছেন। তারা চান আগামীর বাংলাদেশে কারো অধিকার ক্ষুণ্ণ হবে না। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না। নতুন বাংলাদেশে স্বৈরাচার নয়, থাকবে আইনের শাসন। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার প্রত্যয় তরুণদের। আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সংগঠিত করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য শুক্রবার থেকে বিভাগীয় ও জেলা শহরে সফর শুরু করবে তারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আজ সারা দেশে শহীদী মার্চ কর্মসূচি পালিত হবে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি আওয়ামী লীগের জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে ১৭,৯২৬ জন আহত হয়েছে আর নিহত হয়েছে ৬১৭ জন। এর 1 মাস পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে শহীদী মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, ফার্মগেট ঘুরে শহীদ মিনারে শেষ হবে। শুধুমাত্র কয়েকটি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে সেরকম কোনো কমিটি দিই নাই। জেলাভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে গেলে। তো যারা এরকম জেলাভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে, তারা, আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন। সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মন্তব্য করেন, ৭২-এর সংবিধানটি চাপিয়ে দেয়া হয়েছে। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। নির্বাচন কমিশন সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সোচ্চার থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের সঠিক সংখ্যা নিরূপণে তথ্য ভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত পাওয়া তথ্যে ৬১৮ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তারা। আহত প্রায় ১৮,০০০ মানুষ। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকা করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে চূড়ান্ত তথ্য পেতে আরও সময় লাগবে বলছে সংস্থাটি। জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও। ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। আন্দোলনে প্রাণহানি ও আহতদের সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। এর সঠিক সংখ্যা নিয়ে তথ্য ভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালের কাছে চাওয়া হয়েছে তথ্য। ৪ সেপ্টেম্বর পর্যন্ত তথ্যে দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন ৬১৮ জন। এর মধ্যে হাসপাতালে নেয়ার আগেই মারা যান ৪৪০ জন। ১৭৮ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়, আর আন্দোলনে আহত হয়েছেন ১৭,৮৬৯ জন। তথ্য সংগ্রহ প্রক্রিয়া আগে থেকেই ছিল, ৫ তারিখের পর থেকে এটা জোরালো হয়েছে এবং আমি বলেছি যে এটা শেষটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। এই কারণে বলতে চাচ্ছি না যে আমি চাচ্ছি যে কোনো প্রকার তাড়াহুড়া করার কারণে আমার যদি একটা ছাত্র নাম বাদ যায় সেটা আমি চাই না, বা একটা ছাত্রের নাম যোগ করার জন্য আমাকে একদিন দেরি করতে হয়, আমি করতে রাজি আছি। আহত অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। নানা বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানের কাছে নেই হতাহতের সঠিক তথ্য। যারা এর আগে আহত হয়েছে কিন্তু কোনো তথ্যের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়, তাদেরকে নতুন করে তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা এটা বড় চ্যালেঞ্জ। আবার অনেকে হয়তো ইচ্ছুকও না। যে বিপ্লবে গিয়েছে সে তো কোনো কিছু প্রাপ্তির বিনিময়ে যায় নাই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে আন্দোলনে গুরুতর আহত হন ৩,০০০-এর বেশি মানুষ। অঙ্গহানি হয়েছে ১১৬ জনের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বিভাগের সংস্কারে ২১শে সেপ্টেম্বর রোড ম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার ভাষণে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথককরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ বিষয়ে স্মারক জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এতে বলা হয়, প্রধান বিচারপতি সব বিচার বিভাগীয় কর্মকর্তা মনোনীত একজন সিনিয়র জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করে কর্মস্থলে অবস্থানের নির্দেশনা দিয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গদবাঁধা চিন্তা থেকে বেরিয়ে সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণের ওপর জোর দেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। বলেন, ছাত্র জনতার বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে নতুন মানবিক বাংলাদেশ গড়তে হবে। বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তিনি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনার এবং সেবা সহজ করার তাগিদ দেন ডক্টর ইউনূস। দুর্নীতির মূলোৎপাটন করে সরকারি অর্থের সদ্ব্যবহার, সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিতে প্রতিবন্ধকতা দূর করার প্রত্যয়ও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণে আইনি কাঠামো প্রণয়নে ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডক্টর আসিফ নজরুলকে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন হাসান আরিফ, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। প্রজ্ঞাপনে বলা হয়,
কমিটির সরকারি টাকায় বানানো প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করবে। প্রয়োজনে সদস্য বাড়াতে পারবে এই কমিটি। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠানের নামকরণে দেশে কোনো বিধিবিধান নেই। আগের সরকারগুলো নিজ দলের জীবিত কিংবা মৃত নেতাদের নামে স্থাপনার নামকরণ করেছে। ক্ষমতা বদলের পর প্রতিষ্ঠান বা স্থাপনার নাম পাল্টে যাওয়ার নজিরও রয়েছে। এমন প্রেক্ষাপটে এই নামকরণের আইনি কাঠামোর উদ্যোগ নেওয়া হলো। দেশ পরিচালনায় জাতীয় সরকার ব্যবস্থা প্রণয়ন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি। একথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তারেক রহমান বলেন, স্বাধীনতার পরই জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহারের সুযোগ ছিল, তবে তা হাতছাড়া করা হয়। আগামী দিনে বিএনপি সেটার পুনরাবৃত্তি করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনাতেও অংশ নেবেন। এতে তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত হবে না বাংলাদেশ। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশ পুরোপুরি বিভক্ত হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জোর দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি। রাত 8:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান সারাহ কুক। সেখানে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন তারা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, কূটনৈতিক মহলে খালেদা জিয়ার সুস্থতা নিয়ে প্রশ্ন ছিল, সেজন্যই তাকে দেখতে যান যুক্তরাজ্যের হাইকমিশনার। এ সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে যে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে সেটা, যে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে, তারা কি করতে চাচ্ছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায়, ম্যাডামকে তারা অবগত করেছে সেটা। পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে আজ দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। গেল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুঞ্জন ওঠে যে কোনো সময় দায়িত্ব ছাড়তে পারে বর্তমান সিইসির নেতৃত্বাধীন এই কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতিও সেরেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। এদিকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে আগামীকাল রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানোর সম্ভাবনার কথা জানান সিইসি। বলেছি তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবে। কখন স্যার? কালকে কি পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে স্যার? আমি এখন কমেন্ট করব না। কালকে দাওয়াত করা হয়েছে। স্যার রাষ্ট্রপতি কি বলছে? রাষ্ট্রপতি আপনার সাথে দেখা করতে বলেছে। স্যার কালকে সিদ্ধান্ত নিচ্ছেন স্যার? কখন দেখা করবেন স্যার? সিদ্ধান্ত কি নিচ্ছেন আসলে বলতে গেলে? বৈধ অবৈধ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। আয়কর নথিতেই তার সম্পদের পরিমাণ 1127 কোটি টাকা। চাঁদাবাজি, কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা অপরাধে নাম জড়িয়েছে গার্মেন্টস খাতের এই উদ্যোক্তার। অর্থ পাচারের অভিযোগ তার মেয়ের বিরুদ্ধেও। বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, ওনার কন্যাকে মারতে বলে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। প্রায় 15 বছর ধরে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য চাঁদা তোলা, মালিকদের হয়ে সরকারের প্রতি আনুগত্য,
হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক ডাকা, এমন নানা কারণে সমালোচিত তিনি। ক্ষমতার এতটাই কাছে ছিলেন যে দেশের একজন শীর্ষ উদ্যোক্তা হয়েও এখন পলাতক। আয়কর নথিতে 532 কোটি টাকার অকৃষি সম্পদ, ব্যাংকে এফডিআর 440 কোটি টাকা, বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম 98 কোটি, ব্যবসার মূলধন 26 কোটি, নগদ 30 কোটি টাকা দেখান নজরুল ইসলাম। বিপরীতে ব্যক্তিগত ঋণ 300 কোটি টাকা। 1000 কোটি টাকার এই মালিক গত অর্থ বছরে কর পরিশোধ করেন মাত্র 11.5 কোটি টাকা। গার্মেন্টস ব্যবসার আড়ালে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ পুরনো। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অভিযোগ আছে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রি, আমদানি রপ্তানিতে মূল্য কখনো কম কখনো বেশি দেখিয়ে অর্থ পাচার করেছেন। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট ঘাঁটলেই নজরুল ইসলাম ও তার মেয়ের অর্থ পাচারের তথ্য মেলে। লন্ডনে অন্তত 4 কোম্পানিতে আছে আনিকার মালিকানা। কোম্পানিগুলো আর্থিক ও আবাসন ব্যবসায় জড়িত। ANW নামের কোম্পানিতে মেয়ের সঙ্গে পরিচালক ছিলেন নজরুল ইসলামও। সমালোচনার মুখে গত বছর তিনি পদত্যাগ করেন। আনিকার বয়স 25 বছর, জাতীয়তা ব্রিটিশ। কোম্পানি নিবন্ধনে ব্যবহার করেন এসেক্সের ঠিকানা। তার নামে লন্ডনের কেনসিংটনেও একাধিক বাড়ির খবর গণমাধ্যমে আসে গত বছর, যার মূল্য প্রায় 250 কোটি টাকা। সৌদি আরবেও নজরুল ইসলামের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। যেখানে অভিযোগের প্রমাণের সত্যতা পাওয়া যাবে তার জন্য যেন নিষ্ঠা দিয়ে সততার সাথে এবং জবাবদিহিতার সাথে, স্বচ্ছতা জবাবদিহিতার সাথে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। নজরুল ইসলামের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে এনবিআর, BFIU সহ একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার 2 ভাই হারিস আহমেদ, তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধেও চলবে অনুসন্ধান। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দুদক। 2021 সালে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। এরপর আজিজ আহমেদের ওপর আসে মার্কিন নিষেধাজ্ঞা। এবছরের শুরুতে দুদকে অভিযোগ আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে জেনারেল আজিজ ও তার 2 ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এতে প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে এই দুটো বিষয়ই প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে বেসরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য সরকারি ও ব্যক্তি মালিকানার জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতেন তারা। জেলা প্রশাসক বলেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রহ্মপুত্র নদের বাঁধ আছে, তবুও জামালপুরে শহর রক্ষা নামে ক্রস ড্যাম বানানো হয় একটি উপশাখার সংযোগস্থলে। এতে 2016-17 সালে বিস্তৃত অঞ্চল শুকিয়ে যায়।
এখানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তৈরির উদ্যোগ নেন প্রতিষ্ঠাতা সাবেক এমপি মির্জা আজম। এজন্য 16 একর লিজ এবং প্রায় 9 একর জমি কেনা হয়। তবে বাউন্ডারিতে জমির পরিমাণ 30 থেকে 35 একরের মতো। বাকি জমির বেশিরভাগ খাস আর কিছু ব্যক্তি মালিকানার। এই জায়গাটা একসময় নদী ছিল, এখানে অনেক বড় বড় নৌকা, বড় বড় জাহাজ, অনেক বড় বড় নৌকা এখান দিয়ে চলাফেরা করতো। নদীর মূল ধারা ফেরত খনন করে নতুন ধারা প্রবাহ করা, আর যাদের জমি জবরদখল করা হয়েছে, যে বাস্তুহারা করা হয়েছে, তাদের জমি ফেরত দেওয়া। স্থানীয়দের অভিযোগ, জোর করে জমি দখল করেন মির্জা আজম। তার সহযোগী ছিলেন সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন। আমি কত ওদের কাছে অনুরোধ করছি, কত করছি, কান্দিয়েছি, তারা আমাদের লেনাঙ্গিয়া, তারা আরো টানার ভয় দেওয়া হয়েছে, জেল কাটানোর দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, জমি কেনা এবং লিজ সবই হয়েছে নিয়ম মেনে। আমরা অন্যদের কাছ থেকে ক্রয় করেছি, সেই জমিগুলো আমাদের নামে অলরেডি মিউটেশন হয়েছে, এই ডকুমেন্টও আমার কাছে আছে। আর যে 4 একরের একটু বেশি, আমরা এখন ক্রয় প্রচেষ্টায় অব্যাহত আছি। লিখিত অভিযোগ পেলে দখলের বিষয়ে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই নদীর নাব্যতা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আমাদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ থাকবে। 2013 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে 7টি বিভাগে শিক্ষার্থী রয়েছেন 780 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের বন্যায় কেবল ফেনীতে মারা গেছেন 28 জন। বন্যার ভয়াবহতা এতটা ছিল যে অনেককে কবর দেওয়ার মাটি পর্যন্ত পাওয়া যায়নি। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা এখন বাকরুদ্ধ। জেলা প্রশাসন বলছে, বন্যায় মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার খবর পেয়ে 21 আগস্ট ঢাকা থেকে ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের নিজ বাড়িতে যান নুরুল হুদা। চারিদিকে তখন বুক সমান পানি। অসতর্কতায় প্রাণ হারান নুরুল। আশেপাশে মাটি না থাকায় কলাগাছের ভেলা বানিয়ে বন্যার পানিতে স্বজনরা ভাসিয়ে দেন প্রিয়জনের মরদেহ। খুঁজতেছে, পিছিয়ে পিছিয়ে আমার আব্বা আবার আসছে। আসার পরে ওই ঘরের ভিতরে ডুবন্ত অবস্থায় খাটের নিচে এটা পাইছে। ওখান থেকে আরো 5-6 জন আসছে আমার শ্বশুরের লগে। আসি ওরা দেখতেছে যে ঘরে রুমের মধ্যে পাইছে। অপরদিকে 10 দিন পর ভাসিয়ে দেয়া মায়ের মরদেহের খোঁজ পান সদর উপজেলার মোটবি ইউনিয়নের বাসিন্দা শহীদুল্লাহ। আমার বাড়িতে পারিবারিক আমাদের কবরস্থানে দাফন করছি, এই জন্য আমি অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আমার কোনো দুঃখ লাগে যে আমার আম্মুর কবরটা আমি মৃত্যু পর্যন্ত দেখতে পারবো। বন্যার পানিতে জেলায় 28 জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ফুলগাজী ও সদরে 7 জন, সোনাগাজীতে 6, ছাগলনাইয়া ও দাগনভূঞাতে 3 এবং পশুরামে 2 জন। সাধারণত লাশগুলো সন্ধান পেলে পুলিশকে জানানো হয়। পুলিশ এগুলা উদ্ধার করেছে এবং এরই মধ্যে 24টা লাশ পাওয়া গেছে, তার মধ্যে 8টা লাশ অশনাক্তকৃত ছিল। বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সংশ্লিষ্ট সকল ইউনোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা এই পরিবারদের কাছে গিয়ে তাদেরকে ত্রাণ মন্ত্রণালয়ের যে আমাদের একটা সাহায্যের বিষয় আছে, সেখানে আর্থিক সাহায্য এবং ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃষ্টি ও ঢলের পানিতে মুহুরী, কুহুয়া ও সিলুনিয়া নদীর 89টি স্থানে বাঁধ ধসে ফেনীতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 14 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচিতে সংগ্রহ হয়েছে 11 কোটি টাকার বেশি। ত্রাণ প্যাকেজে খরচ হয়েছে 2.25 কোটি টাকা। বুধবার সন্ধ্যায় টিএসসিতে সংবাদ সম্মেলনে এসব হিসাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাকি টাকা খরচ করা হবে দুর্গতদের পুনর্বাসনে। এর মধ্য দিয়ে গণত্রাণ সংগ্রহ শেষ করা হয়েছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ 11টি জেলার প্রায় 58 লাখ মানুষ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হন। সব দুর্গত এলাকায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নিয়মিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের আয়োজন চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টিএসসিতে 22 আগস্ট থেকে শুরু হওয়া গণত্রাণ কর্মসূচিতে এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 11 কোটি 10 লাখ টাকা।
আর খাবার বিতরণ ও ত্রাণ প্যাকেজে খরচ হয়েছে 1,75,00,000 টাকা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ছাত্র নেতারা। আমাদের মোট সংগ্রহ আজকে পর্যন্ত 22 তারিখ থেকে 11,10,13,569 টাকা। এই সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে আমাদের মোট খরচ বর্তমানে 1,75,12,794 টাকা। ত্রাণ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধের কথা জানিয়েছেন সমন্বয়করা। বন্যার পানি নেমে যাওয়ার পর ত্রাণের অবশিষ্ট অর্থ সরকারের সঙ্গে সমন্বয় করে দুর্গতদের পুনর্বাসনে ব্যয় করার কথাও জানান তারা। আর সরকারের সাথে সমন্বয় করে আমরা সামনে যে পুনর্বাসনের কার্যক্রমটি সেটি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিভিন্ন জেলায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটির মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সমন্বয়কদের ভলেন্টিয়ারদের যে পর্যবেক্ষণ সেটি গ্রহণ করব। স্থানীয় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করার কথা জানিয়েছেন আয়োজকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে জুলাইয়ে কমলেও আগস্টে ঘুরে দাঁড়িয়েছে আমদানি রপ্তানি খাত। নানা অস্থিরতা থাকলেও কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টার কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন এই ধারা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের সঠিক উদ্যোগ জরুরি। পাশাপাশি রিজার্ভ বাড়ানো ও মুদ্রাস্ফীতি কমানোয় তাগিদও তাদের। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে জুন মাসের তুলনায় জুলাই মাসে কন্টেইনারে পণ্য আমদানি কমেছে প্রায় 1200 একক, রপ্তানি কমেছে 10,000 এককের বেশি। তবে সংখ্যা কেটেছে আগস্টে। জুলাইয়ের তুলনায় আমদানি বেড়েছে 1,300 একক, রপ্তানি এক লাফে বেড়েছে 28,000 এককের বেশি। বেড়েছে খালি কন্টেইনার আমদানি রপ্তানিও। বন্দর কর্তৃপক্ষ বলছে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন দপ্তরের উদ্যোগে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ওরা পজিটিভ সাড়া দিয়েছে, ওরা ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং ট্রেন সার্ভিসটাকে স্মুথ করেছে এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু করেছে। বিশেষজ্ঞরা বলছেন আমদানি রপ্তানি ইতিবাচক রাখতে অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেসব দ্রুত কার্যকর করা জরুরি। রিজার্ভ বাড়ানো ছাড়াও মুদ্রাস্ফীতি কমিয়ে আনায় জোর দেয়া তাগিদ তাদের। পুনর্গঠনগুলো হচ্ছে, মেরামতের কাজ করা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে সংস্কার কর্মের কথা বলা হচ্ছে, সেগুলো ঠিকমতো আমরা যদি করতে পারি ব্যবসায়ীদের এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। রপ্তানি ক্ষেত্রে যেটা মূল সমস্যাটা হচ্ছে আমাদের বিনিময় হার, এক্সচেঞ্জ রেট, এটা মার্কেট বেসড না করার কারণে আমাদের রপ্তানিটা কম্পিটিটিভ হয়ে ওঠেনি, প্রতিযোগিতামূলক হয়ে ওঠেনি। দেশের আমদানি রপ্তানির 92% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে এক জরুরি বৈঠক শেষে একথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এ সময় দেশের স্বার্থে তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চান এ খাতের উদ্যোক্তারা। এ সময় তারা বলেন, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দাবি আদায়ের নামে শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে বলেও মন্তব্য করেন বিজিএমইএ নেতারা। তারা বলেন, মূলত ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষ বিবাদে জড়িয়ে পড়ায় বন্ধ রাখতে হচ্ছে কারখানা। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কখনোই নষ্ট না হয় সেই জন্যই আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা, এবং ওই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল। ফ্যাক্টরি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাআল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করায় আজ থেকে খোলা থাকছে সব পোশাক কারখানায়। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। গাজীপুর শিল্পাঞ্চলে আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন আবুল? আর আরেকটি বিষয় জানাবেন, যারা কর্মী রয়েছেন তারা কি স্বাভাবিক সময়ের মতো কি তারা কাজে ফিরতে পারছেন কিনা? তো
দেখুন, আজকে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি নিশ্চিতের মাধ্যমেই কিন্তু এখানে যে তৈরি পোশাক কারখানা রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু আজকে খোলা রয়েছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে শ্রমিকরা কিন্তু ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি যে কারখানা রয়েছে সেই কারখানার শ্রমিকরা কিন্তু আসছেন এবং তারা কারখানায় প্রবেশ করছেন এবং তাদের যে আইডি কার্ড রয়েছে সেটি গলায় ঝুলিয়ে অনেকে আসছেন এবং এখানে যে নিরাপত্তা কর্মী তারা কিন্তু এখানে আছেন মোতায়েন এবং এছাড়া এখানে পোশাক কারখানার যে নিজস্ব নিরাপত্তা কর্মী তাদের ছাড়াও কিন্তু এখানে আমরা যেটি দেখেছি যে সেনাবাহিনী এবং বিজিবির টহল ছিল এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং জেলার কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমি একজন শিল্প পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এর মধ্যে শিল্প পুলিশের যে সদস্য রয়েছে তার সঙ্গে অতিরিক্ত আরও পুলিশ এখানে যুক্ত করে প্রায় 1000-এর মতন পুলিশ সদস্য ইতিমধ্যে তারা শিল্প পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তারা মোতায়েন হয়েছেন। এছাড়া এখানে মহানগর পুলিশের সদস্য, জেলা পুলিশের সদস্য এরা কাজ করছেন এবং বিজিবির টহল অব্যাহত রয়েছে। মোটা দাগে যদি বলি যে এখন পর্যন্ত নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছে পুরোপুরি নিশ্চিত করা হয়েছে এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে যথাসময়ে কারখানা খোলা হয়েছে কিনা এবং এটিও এখন আমরা এনশিওর করছি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে তারা বলছেন যে যথাসময়ে তারা এই কারখানাগুলো খুলে দিয়েছেন এবং আপনি জানেন যে সকাল 8টা থেকে সাধারণত কারখানার কর্মঘণ্টা শুরু হয় এবং এর আগে কিন্তু যারা শ্রমিক রয়েছেন তারা এখানে কারখানায় প্রবেশ করেন এবং সেই লক্ষ্যে কিন্তু যারা শ্রমিক রয়েছেন তারা বিভিন্ন যানবাহন চড়ে দলে দলে অনেকে পায়ে হেঁটে কিন্তু তারা কারখানা স্থলে আসছেন এবং তারা কারখানায় শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত তারা কারখানাগুলোতে প্রবেশ করছেন এবং 8টা থেকে সাধারণত এই কারখানাগুলোর কর্মঘণ্টা শুরু হয় এবং সেই লক্ষ্যেই এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শ্রমিকরাও আসছেন। আরেকটি কথা বলে রাখি যে গাজীপুরে গতকাল যে কারখানাগুলো বন্ধ ছিল অন্তত 70টি কারখানা কালকে ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু আজকে সেই কারখানাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। ফলে বলা চলে যে গাজীপুরে মুষ্টিমেয় কয়েকটি কারখানা ছাড়া বেশিরভাগ কারখানায় কিন্তু উৎপাদন প্রক্রিয়া চলছে এবং শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষ আশা করছেন যে তাদের নিরাপত্তা ব্যবস্থাটা এখন যেমন আছে তেমন বহাল থাকবেন এবং তারা স্বাভাবিক কর্ম পরিবেশ নিশ্চিত করে তারা উৎপাদনে ফিরতে পারবেন। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর শিল্পাঞ্চল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। বগুড়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে খেয়াল খুশি মতো আদায় করা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি। কোনো কোনো পরীক্ষায় সরকারি হাসপাতালের চেয়ে 7 থেকে 8 গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। এছাড়া চিকিৎসকরাও পরামর্শ ফি নিচ্ছেন ইচ্ছে মতো। সারা দেশের মতো বগুড়াতেও সরকারি হাসপাতালে 10 টাকার টিকিট করলেই মেলে চিকিৎসকের পরামর্শ। তবে বেসরকারি ক্লিনিকে গেলে গুনতে হচ্ছে 60 থেকে 120 গুণ বেশি টাকা, আর এই ফি ইচ্ছে মতো নির্ধারণ করছেন সংশ্লিষ্ট চিকিৎসক বা তাদের সংগঠন। ডাক্তার অনেকগুলো রুগী দেখতেছে, এরকম যদি 2-3টা ডাক্তার থাকতো তাহলে আমাদের এত ভোগান্তি হতো না আর। এছাড়া বগুড়ার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিভিন্ন পরীক্ষার ফি হিসেবে আদায় করছে বাড়তি টাকা। বুকের এক্সরে করাতে 70 টাকার জায়গায় আদায় করা হচ্ছে 400 টাকা, পেটের আলট্রাসোনোগ্রাফিতে 110 টাকার জায়গায় নিচ্ছে 800 টাকা, ইসিজিতে 80 টাকার জায়গায় 400 টাকা। এছাড়া বিভিন্ন প্যাথোলজি পরীক্ষায় নেওয়া হচ্ছে 7 থেকে 8 গুণ বেশি টাকা। স্বাস্থ্যসেবা খাতে কোনো নিয়ন্ত্রণ না থাকায় রোগীরা জিম্মি হয়ে পড়েছেন। আমাদের ভোগান্তি বেশি, এখানে যেমন 30 টাকা পেশাব পরীক্ষা, অন্য জায়গায় গেলে 300 টাকা। সব চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা যায় না, অথবা ইবনে সিনা কি পপুলার এগুলো করা যেতে পারে, আমরা হয়তো টাকার অভাবে যেতে পারি না। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের ফি ও চিকিৎসকদের পরামর্শ ফি নির্ধারণে সরকারকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন সিভিল সার্জন। সরকারি হাসপাতালে যেসব পরীক্ষা নিরীক্ষা হয় তা সেগুলো কিন্তু রোগীদের ওখানেই করতে হবে, এটা একটা আমাদের নির্দেশনা। তা যদি কেউ বাইরে পাঠিয়ে থাকে আসলে এটা অনুচিত হবে। রোগীদেরও আমাদের জানাতে হবে যে আমার হাসপাতালে কি কি সেবা হয়, তা এই সেবাগুলো যদি আমরা জানাইতে পারি তাহলেও তারা কিন্তু বাইরে প্রাইভেট ক্লিনিকে আর যাবে না। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 391টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
কুষ্টিয়ায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা না পাওয়ায় বিপাকে আমন চাষিরা। অনেক জমি অনাবাদে পড়ে থাকার শঙ্কা করছে কৃষক ও কৃষি বিভাগ। আবাদ লক্ষ্যমাত্রা পূরণে কৃষি ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। চলতি মৌসুমে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান উৎপাদনে কৃষকদের সেচ দিতে হচ্ছে। আবার অনেক কৃষক ভারী বৃষ্টির আশায় জমি অনাবাদি রেখে দিয়েছেন। কৃষকরা বলছেন আমন ধানে লাভ কম, তাই তারা আমন উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। ডিজেলের দাম অনেক বেশি, আমাদের মনে করেন যে পানি খরচ, বৃষ্টি নেই, পানি দাম অনেক বেশি নিচ্ছে এবং হচ্ছে যে খরচ হবে তাতে চাষ করে আমাদের খুব একটা কৃষকের কোনো লাভবান হবে না। আগে যে সার কিনতে আমরা 15 টাকা 16 টাকা, সেখানে 30 টাকা 35 টাকা কেনা লাগছে। তাদের আছে বিঘে ভুঁই আমাদের যদি 30 কেজি 40 কেজি সার লাগে, আমার সার মানে কম দিতে হবে, খরচ বাঁচাতে হলে পারে। এবছর জেলায় ৮৮,৯৮৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হলে তা পূরণ হবে কিনা সংশয় কৃষি বিভাগ। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, আর পাশাপাশি হচ্ছে যে আমাদের জিকে যে সেচটা বন্ধ ছিল ওটাও আংশিকভাবে মাঝে পানি দিচ্ছে, যার ফলে কৃষকরা ধান লাগাচ্ছে এবং পুরা দমে ধান লাগানো চলতেছে। তো আমরা আশা করি যদি বৃষ্টি এভাবে চলে এবং মাঝে মাঝে একটু ভালো বৃষ্টি হয় তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কৃষকের বাড়তি খরচ মেটাতে ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এতে কৃষকের আমন চাষে আগ্রহ বাড়বে। কৃষক ন্যায্য দাম না পায় তাহলে সে ইন্টারেস্টেড হবে না, সে অন্যান্য অন্য ফসল উৎপাদন করতে চেষ্টা করবে, কলা, ভেজিটেবল বা অন্য কিছু, সে সুইচ ওভার করবে। সেক্ষেত্রে টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে। এবছর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা পাননি কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।